আজকের পর্বে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা লাজু আর সুদেবের সম্পর্ক পুরো বদলে দেবে। বনলতার বলা কথা কি সত্যি নাকি সবটাই একটা ষড়যন্ত্র? চ্যাটার্জি বাড়িতে হঠাৎ এসে যা দেখল সুদেব, সেটা জানার পর তার বিশ্বাস ভেঙে গেল। সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রাত হয়ে গেছে। লাজু বারান্দায় মাদুর পেতে বই নিয়ে বসে পড়েছে, কিন্তু লাজুর আর পড়ায় মন বসে না। বারবার করেই সে অনুভবের সাথে ছবি দেখতে থাকে, আর অনুভবেরও একই অবস্থাই হয়। অনুভবও ভালো ঠিকঠাকভাবে কাজে মন বসাতে পারে না। বারবার করে লাজুর সাথে তোলা সেলফিগুলো দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তেই লাজুকে ফোন করেছে অনুভব, আর বলে কি করা হচ্ছে। লাজু বলে, এই তো বই খাতা নিয়ে বসেছি। তুমি কি এখনও আমাকে বকার জন্যই ফোনটা করেছ? অনুভব মনে মনে ভাবে, কি করে বলি তোমায়, বকার জন্য নয়, তোমার সাথে কথা বলার জন্য। তোমার এই গলার আওয়াজটা শোনার জন্যই আমি তোমাকে ফোন করেছি। এরপরেই লাজু ফোনে কথা বলতে থাকে অনুভবের সাথে, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল দরজা খুলে সুদেব। সুদেবকে দেখামাত্রই ফোনটা কেটে দেয়। তখনই সুদেব বলে, কিরে লাজু, তুই পড়ার বাহানায় এখানে এসে ফোনে রাতে চুপি চুপি কার সাথে কথা বলছিলিস বলতো? লাজু বলে, কি বলছো তুমি? আরে বাবা, আমি চুপি চুপি কথা বলতে যাব কেন? ওই বাড়ি থেকে অনুদি ফোন করেছিল, আর রাতের বেলা আমি যদি জোরে জোরে কথা বলি তাহলে কি ভালো হবে খুব একটা? সেই জন্যই তো আমি আস্তে আস্তে কথা বলছিলাম। সুদেব বলে, তোকে আমার এখন বড়ই অচেনা লাগে। কেন জানি মনে হয় তুই যে কথাগুলো বলছিস বা আমাকে শোনাচ্ছিস সেগুলো ঠিকঠাক নয়। হ্যাঁ রে, তুই কি অন্য কোনো নাগরের সাথে কথা বলছিলিস? লাজু বলে, না রে বাবা, আমি তো বলছি। এরপর সুদেব বলে, দেখি তোর ফোনটা দে, দেখি। এরপর লাজু বলে, নাও, কিন্তু তুমি যদি ফোনটা চেক করো তাহলে বুঝবো তুমি আমাকে ভরসা, বিশ্বাস, ভালোবাসা কোনোটাই করো না। এরপর আর ফোনটা না দেখে লাজুকে ফেরত দিয়ে দেয়। সুদেব বলে, আমিও দেখি তোর এই কাণ্ডখানা কতদিন চলে। এই বলেই ঘরে গিয়ে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন লাজু খুব কান্নাকাটি করতে থাকে, আর বলে, আমায় প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি আমি অনেক মিথ্যে কথা বললাম। কি করব আমি যে কিছুই বুঝতে পারছি না। এদিকে অনুভব ভাবে, ফোনটা এইভাবে কেটে দিল কেন? তাহলে কি কোনো সমস্যা হলো? ওই মর্কট সুদেবটাকে কোনো বিশ্বাস নেই। ওই হয়তো চলে এসেছিল, তাই লাজু ফোনটা কেটে দিয়েছে। সকাল হতেই সুদেব চলে গেছে দোকানে। সেখানে গিয়ে দোকানদারি করতে শুরু করে, আর এক একজন করে আসে, সেই লাজুর কথা জিজ্ঞেস করে, আর বলে, তোর বউ কি ডাক্তার হয়ে ফিরে এসেছে? তোর বউ ডাক্তার হলে আর ফিরবে? এই সমস্ত কথা বলে সুদেবের মাথা গরম করিয়ে দেয়। তার মধ্যেই বনলতা ফোন করছিল সুদেবকে। বনলতার ফোন কোনোভাবেই ধরে না সুদেব। কিছুক্ষণ পর যখন বনলতা আবার ফোন করে, তখন সুদেব ফোনটা ধরে বলে, কি হয়েছে টিচার দিদি? সকালবেলায় আমাদের দোকান খোলা থাকে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, তুমি আবার এইভাবে ফোন করছো কেন? তখনই বনলতা বলে, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, সেই জন্যই তো ফোনটা করেছি, না হলে কি ফোন করতাম বলো? তখনই সুদেব বলে, কি কথা? বনলতা বলে, তোমার লাজ্জু, সে কিন্তু পুরোপুরি শেষ হতে চলেছে, আর সে তোমাদের গ্রামে যাবে না, তোমার সাথে সংসার করবে না। এসব শোনার পরে পুরোপুরি অবাক হয়ে যায় সুদেব, আর বলে, এসব তুমি কি বলছো টিচার দিদি? তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার লাজু তো আমার কাছেই ছিল, আজকে সকালে সে বেরিয়ে গেছে। এরপর বনলতা বলে, সে বেরিয়েছে ঠিকই, কিন্তু আর ফিরবে না, কারণ লাজু এখন অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে। এসব শোনার পর সুদেবের মাথা আরোই ঘুরতে শুরু করে, আর বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি এই কথাগুলো বলছো? বনলতা বলে, দেখো, এই মুহূর্তে আমি তোমাকে কোনো প্রমাণ দেখাতে পারবো না ঠিকই, তবে তোমাকে সাবধান তো করতে পারি। সেই জন্যই ফোনটা করেছিলাম। শুধু তোমার কপাল না, আমার কপালেও পুড়ছে, এবার তুমি বাকিটা বুঝে নাও। তখন সুদেব বোঝার চেষ্টা করে। অন্যদিকে লাজু তো কলেজে চলে গেছে, ক্লাস করছিল। তখনই ফোনটা বাজতে শুরু করে, যার জন্য স্যার খুব রেগে যায়, আর লাজুকে বলে, তোমার কোনো ম্যানার্স নেই, ফোনটাকে এইভাবে জেনারেল করে রেখে দিয়েছ, ফোনটা সাইলেন্ট করো। আর বারবার করে সুদেব ফোন করতে থাকে, কিন্তু লাজু কোনোভাবেই ফোন রিসিভ করে না, যার জন্য সুদেব আরও বেশি করে রেগে যায়। বলে, এতবার করে ফোন করছি, মানুষ তো একবার ফোনটা অন্তত রিসিভ করে, কি যে করে না বুঝতে পারি না। ঠিক সেই মুহূর্তেই লাজু খুবই কান্নাকাটি করতে থাকে। ক্লাস ছেড়ে বেরিয়ে গেছে, স্যার ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু লাজুর আর কান্না থামে না। লাজু তখন ভাবে, কি করে সবটা ম্যানেজ করবে, কেন তার মন তার কথা শোনে না। এরপর লাজুর বন্ধুরা লাজুকে বোঝাতে থাকলেও কোনো লাভ হয় না, কারণ লাজু বুঝতে পারে সে ভুল পথে পা বাড়িয়েছে। ভুল হচ্ছে সব কিছু, কিন্তু সেই ভুলটাকে সূর্যে নিতে পারছি না।
এরপর সুদেব ভাবে, এইভাবে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। গ্রামে যদি সবাই জানতে পেরে যায় তাহলে তো আমাদেরকে এক ঘরে করে ছাড়বে। কত কষ্ট করে আমি লাজুকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি আমাদের মোড়লকে বলে ওকে থাকার ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি লাজু আমাদের সবার মানসম্মান ডুবিয়ে ছাড়বে। না, সেটা তো হবে না। আমি আজই লাজুকে গিয়ে নিয়ে আসব। এরপর বনলতার সাথে আবারও কথা বলতে থাকে আর বলে, টিচার দিদি, আমি ঠিক করেছি লাজুকে আমি এখানেই নিয়ে আসব। অনেক হয়েছে, ওর ডাক্তারি পড়া আর পড়ার কোনো দরকার নেই। তখনই বনলতা বলে, যদি তুমি এটা করতে পারো তাহলে তো খুব ভালোই হবে, তবে আমার মনে হয় না লাজু এত সহজে ও গ্রামে ফিরে যাবে। তুমি তাও একবার ম্যানেজ করে দেখার চেষ্টা করো। সুদেব হিরি হয়ে বেরিয়ে পড়েছে, কলকাতায় আসবে, লাজুকে নিয়ে যাবে। লাজু কলেজ থেকে ফিরে আসতেই বনলতার সাথে মুখোমুখি হয় আর বলে, তুই আমার সাথে বিচ্ছে করেছিস, আমাকে ঠকিয়েছিস, অন্যায় করেছিস আমার সাথে, তাই তোর শাস্তি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। দেখ না তোর সাথে ঠিক কি হয়। কিছুক্ষণ পরেই বাড়ির বেলটা বাজতে থাকে। লাজু দরজা খুলে দেয় আর দেখে এসেছে সুদেব। সুদেব প্রথমে লাজুকে নিয়ে যেতে চায়, কিন্তু লাজু বলে সে কোনোভাবেই যাবে না, সে কোনোভাবেই পড়া ছেড়ে যাবে না, কারণ তার কাছে ডাক্তারি পড়াটা সব থেকে আগে জরুরি। সুদেব নিয়ে যেতে চাইলে লাজু যেতে চায় না, আর লাজু সুদেবের ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করে। বাড়ির সবাই তো উপস্থিত রয়েছে, ঠাম্মিও লাজুকে যেতে দিতে চায় না। আর লাজু বলে, দেখো তোমার যা বলার বলো, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাব না। দরকার পড়লে আমি হোস্টেলে থাকব, কিন্তু পড়াশোনা আমি ছাড়ব না। সুদেব দরজার সামনে দাঁড়িয়ে রাগে কাঁপছিল, কিন্তু ভিতরে ভিতরে তার মনটা ভেঙে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। লাজু দীর্ঘ চোখে দাঁড়িয়ে আছে আর বলছে সে পড়াশোনা ছাড়বে না। তখন বাড়ির সবাই চুপচাপ তাকিয়ে থাকে। বনলতা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল, তার মনে অন্যরকম হিসাব চলছিল। সে ভাবছিল যদি আজ লাজুকে এখানে রাখা যায় তাহলে তার পরিকল্পনা ভেস্তে যাবে। তাই সে হঠাৎ করে বলে ওঠে, লাজু তুমি যতই বলো তুমি নির্দোষ, কিন্তু গ্রামের লোকেরা কি বলবে, তারা তো ইতিমধ্যেই অনেক কথা বলতে শুরু করেছে। তখন সুদেব আবার উত্তেজিত হয়ে পড়ে। সে বলে, দেখেছিস সবাই কি বলছে, আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন সবাই আমার দিকে আঙুল তুলছে। লাজু তখন শান্ত গলায় বলে, তুমি যদি আমাকে সত্যি বিশ্বাস করতে তাহলে অন্যের কথায় এতটা বদলে যেতে না। আমি তোমার কাছে মিথ্যে বলেছি, কারণ আমি ভয় পেয়েছিলাম তুমি আবার রেগে যাবে, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু আমার ভবিষ্যৎটা বাঁচাতে চাই। অনুভবের নাম সে মুখে আনতে চায় না, কিন্তু তার চোখে চোখে সেই কথা পরিষ্কার বোঝা যায়। ঠাম্মি তখন ধীরে ধীরে উঠে এসে বলে, সুদেব তুই এতদিন ধরে মেয়েটাকে চিনিস, তুই কি মনে করিস সে এমন কিছু করতে পারে? সুদেব কিছুক্ষণ চুপ করে থাকে, তার মাথায় তখন বনলতার কথা আর গ্রামের লোকের কথা ঘুরছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে চ্যাটার্জি কাকা বেরিয়ে আসে। তিনি এতক্ষণ সব শুনছিলেন। তিনি সুদেবকে বসতে বলেন আর বলেন, রাগ করে কোনো সিদ্ধান্ত নিলে পরে পস্তাতে হয়, তুই আগে সবটা বুঝে নে। লাজু এখানে পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এতে লজ্জার কি আছে, বরং গর্বের কথা। তখন সুদেব একটু থমকে যায়। সে প্রথমবারের মতো ভাবতে শুরু করে হয়তো সে সত্যি ভুল বুঝছে। বনলতা এটা দেখে অস্বস্তিতে পড়ে। সে বুঝতে পারে পরিস্থিতি তার বিপক্ষে চলে যাচ্ছে, তাই সে আবার বলে ওঠে, আপনি এসব বলছেন ঠিক আছে, কিন্তু যদি সত্যি অন্য কিছু ঘটে থাকে তাহলে তখন কি হবে? চ্যাটার্জি কাকা তখন গম্ভীর গলায় বলেন, কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া কথা বলা বড় অন্যায়, আর তুমি তো শিক্ষক মানুষ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই কথা শুনে বনলতা কিছুটা চুপ হয়ে যায়, কিন্তু তার চোখে রাগ স্পষ্ট। তখন লাজু ধীরে ধীরে সুদেবের দিকে এগিয়ে এসে বলে, বাবা তুমি যদি চাও আমি আজই সব ফোন কল দেখাতে পারি, কার সাথে কথা বলেছি সব দেখাতে পারি, কিন্তু একটা কথা মনে রেখো, বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আবার জোড়া লাগাতে অনেক সময় লাগে। সুদেব তখন লাজুর দিকে তাকিয়ে থাকে, তার চোখে পানি চলে আসে। সে মনে মনে ভাবে, এতদিন সে কি সত্যিই মেয়েটাকে ভুল বুঝেছে? সে ধীরে ধীরে বলে, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু সবাই এমনভাবে বলছিল যে আমার মাথা কাজ করছিল না। ঠিক তখনই অনুভবের ফোন আসে লাজুর ফোনে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। লাজু ফোনটা ধরবে কি ধরবে না সেটা নিয়ে দ্বিধায় পড়ে, কিন্তু চ্যাটার্জি কাকা বলেন, ধর, কথা বল, সব পরিষ্কার হয়ে যাক। লাজু ফোন ধরে আর অনুভব বলে, তুমি ঠিক আছো? আমি অনেকক্ষণ ধরে চিন্তায় ছিলাম। লাজু একটু চুপ করে থেকে বলে, এখানে সবাই আছে, তুমি যা বলার সামনে বলো। তখন অনুভব একটু থেমে বলে, আমি শুধু এটা বলতে চাই, লাজু খুব ভালো মেয়ে,
সে শুধু তার পড়াশোনা আর স্বপ্ন নিয়ে লড়াই করছে। আমি যদি কখনো তাকে সাহায্য করে থাকি সেটা বন্ধুর মতোই। এই কথা শুনে সুদেবের মাথা নিচু হয়ে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে ভুল সন্দেহ করছিল। তখন সে ধীরে ধীরে বলে, লাজু, যদি তুই সত্যি এত কষ্ট করে পড়তে চাইস তাহলে আমি আর তোকে আটকাবো না, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি তোকে হারাতে চাই না। লাজুর চোখে তখন জল এসে যায়। সে বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি শুধু আমার স্বপ্নটা পূরণ করতে চাই, আর একদিন যখন ডাক্তার হব তখন সবাই গর্ব করবে। এই কথা শুনে ঠাম্মি হাসে আর বলে, দেখিস একদিন সত্যি তাই হবে। বনলতা তখন আর কিছু বলতে পারে না। সে চুপচাপ সরে যায়, কিন্তু মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে, কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। অন্যদিকে সুদেব ধীরে ধীরে বুঝতে শুরু করে যে লাজুর প্রতি তার ভুল বিশ্বাস ভাঙতে শুরু করেছে, আর সেই রাতেই বাড়ির পরিবেশ বদলে যেতে থাকে। কিন্তু কেউ জানতো না এই ঘটনার পরেও সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে, কারণ বনলতা এত সহজে হাল ছাড়ার মানুষ নয়, আর সে আবার নতুন কোনো ফাঁদ পেতে বসে আছে, যা খুব শীঘ্রই সবার জীবন ওলটপালট করে দিতে পারে। আজকের পর্ব দেখে তোমাদের কি মনে হচ্ছে? সুদেব কি সত্যি লাজুকে বিশ্বাস করবে, নাকি বনলতা আবার নতুন সমস্যা তৈরি করবে? তোমাদের মতামত কমেন্টে লিখো। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের পর্বে বড় ঝড় আসতে চলেছে।